নমস্কার। জয় নিতাই। ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমাদের হাজার বছরের পরম্পরা যখন পশ্চিমা বিশ্বের স্ট্যাম্প না পায়, 2016 সালে জাপানের এক বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি এই অটোফ্যাজি বিষয়টি কি, সেই ড্যামেজ সেল বা ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করতে পারে। লম্বা সময় উপবাস করলে আমাদের শরীরের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য যে শক্তির প্রয়োজন, প্রতি 15 দিন পর পর বা মাসে 2টি করে আমরা একাদশীর উপবাস করে থাকি। আর এই বিষয়টি যেটি হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা আমাদের শিখিয়ে এসেছে, আমরা সেটা শিখছি কি হিসেবে? আমরা শিখছি ইন্টারমিটেন্ট ফাস্টিং হিসেবে। কথা হলো যে অনেকেই আমরা এই একাদশীর উপবাস করে থাকি, তারপরেও দেখা যায় যে শরীরের বা স্বাস্থ্যের পুনরুদ্ধার হয় না কেন? কারণ আমাদের একাদশীর যে উপবাসের যে মূল নিয়ম, অর্থাৎ নির্জলা একাদশী করা বা নির্জলা সমর্থ না হলে জল পান করে একাদশী করা, সেই বিষয়টি এখন আর আমাদের মধ্যে নেই। এই 36 ঘন্টা নির্জলা উপবাস করা প্রতি 14 দিন পর পর বা 15 দিন পর পর বা শুধু জল পান করে এই উপবাস করা, সেটি আমরা আর প্রায় কেউই করি না। হয়তো আমাদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউ কেউ করতে পারেন, কিন্তু সাধারণ ক্ষেত্রে আর এটি দেখা যায় না। আমরা নানা প্রকারের খাবার দিয়েও সেই একাদশীর দিন আমরা সেই একাদশী ব্রত পালন করে থাকি। আমরা যে পঞ্চশেষ্য একাদশীতে খাওয়া যায় না বলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, তার সাবস্টিটিউট হিসেবে আবার নানা রকমের সাবু বা নানা রকমের কাউন বা নানা রকমের সঠি নিয়ে এসেছি। অর্থাৎ যে একাদশীর যে মূল ব্যাপারটি ছিল যে উপবাস করা, সেই বিষয়টি আমরা সরিয়ে দিয়ে আমরা একাদশী ব্রত করার নাম করে নিজেদের উদর পূর্তি করি, এবং দেখা যায় তাতে উপবাস করলে বা একাদশীর উপবাস করলে যে আমাদের শরীরে লাভ হতো সেটি আর হয় না। আর সেই কারণে একাদশীর ব্রত পালন করার পরেও আমাদের কাঙ্ক্ষিত ফল বা আমাদের শরীরের খুব একটা লাভ আমরা করতে পারি না। তার মূল কারণ আমরা সেই উপবাস আর করি না। আমরা যে না খেয়ে থাকার কথা, সেই বিষয়টি এখন ঠিক নিয়মের কাঠগড়ায় দাঁড় করিয়ে পঞ্চশস্য ব্যতি রেখে অন্যান্য জিনিস খেতে থাকি। আর সেই কারণেই আমাদের কাঙ্ক্ষিত ফলও আর লাভ হয় না। যদি আমরা কাঙ্ক্ষিত ফল লাভ করতে চাই, নানা রকম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হতে চাই, নিজেদের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে চাই, তবে যে একাদশী বা বিভিন্ন দেবদেবীর পূজার যে ব্রত বা উপবাস রয়েছে, সেগুলি আমাদের আবার সঠিকভাবে পালন করা শুরু করতে হবে। অর্থাৎ সেই উপবাস বা ব্রতর দিনগুলিতে এমন পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে যেটি না হলেই নয়। যদি মুখরুচির কারণে বা পেট ভর্তি করার কারণে আমরা সেই নানা রকমের সাবস্টিটিউট নিয়ে সেই ব্রতগুলি পালন করে থাকি, তাহলে একাদশীর উপবাসের আর কোনো মানে থাকে না। আর সেই কারণে একাদশীর উপবাস তথা পূর্ণিমা অমাবস্যাতেও শ্রদ্ধা অনুসারে উপবাস, এবং যারা যে দেবদেবীর ভক্ত তাদেরও পূজার উপবাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই উপবাসটি হতে হবে যে জলপান বা যে খাদ্য গ্রহণ বা ফলমূল গ্রহণ মানুষ করবে, তার সীমা অত্যন্ত বদ্ধ থাকতে হবে, এবং তা এমন হওয়া যাবে না যাতে আমাদের উপকারের পরিবর্তে সেটি আমাদের ক্ষতি করে বসে। এক্ষেত্রে আরেকটি বিষয় আমি উল্লেখ করব, সেটি হলো 8-10 ঘন্টার উপবাস। 8-10 ঘন্টার উপবাসে যে ব্যাপারটি ঘটে তা হলো খিদে আমাদের লাগে, আমাদের শরীরের চর্বিও হয়তো কমা শুরু করে, কিন্তু অটোফ্যাজি শুরু হয় না। বিভিন্ন গবেষণাপত্রে উঠে এসেছে যে অটোফ্যাজি শুরু হয় মোটামুটি 12 ঘন্টা উপবাসের পর থেকে, এবং 16 থেকে 18 ঘন্টা উপবাস করার পর আমাদের অটোফ্যাজিটা খুব দারুণভাবে কাজ করা শুরু করে। এই উপবাসের সময় যত দীর্ঘ হয়, এই অটোফ্যাজিও অর্থাৎ নিজেদের যে ক্ষতিকর কোষগুলি রয়েছে তারাও ধ্বংস হওয়া শুরু করে দারুণভাবে। আর সেই সাথে মানুষ নানা রকম দুরারোগ্য ব্যাধি থেকে নিজেকে মুক্ত করতে পারে। 2016 সালে এই জাপানি বিজ্ঞানীর নোবেল প্রাইজ পাওয়াটি আমাদের আবারও মনে করিয়ে দেয় যে আমাদের এই প্রাচীন প্রথাগুলি অনুসরণ করা কেন প্রয়োজন। এই বিষয়টির পাশাপাশি আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা, এমনকি 16 থেকে 18 ঘন্টা উপবাসের পরপরই যদি আমাদের পেট আমরা তৈলাক্ত খাবার দিয়ে বা খুব ভারী খাবার দিয়ে ভর্তি করি, তবে আমাদের শরীরের জন্য যে উপবাসটি আমরা করলাম সেটি আর খুব একটা লাভবান নাও হতে পারে। দেখা যেতে পারে যে উপবাসের ফল আমরা না পেয়ে আরো খারাপও হতে পারে। সেই কারণে উপবাস যখন মানুষ ভঙ্গ করবে,
তখন সেটি অত্যন্ত হালকা খাবার দিয়ে, যেটি সহজপাচ্য খাবার, সেই রকম খাবার দিয়েই উপবাস ভঙ্গ করা উচিত। এবং ধীরে 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 এমনভাবে আমাদের খাদ্যাভ্যাস গড়ে তোলা উচিত যাতে আমরা সহজপাচ্য খাবারগুলিকেই সহজে গ্রহণ করি এবং তৈলাক্ত খাবার এবং চিনিযুক্ত খাবার আমরা ধীরে ধীরে পরিহার করি। সেই কারণে এই অটোফেজি বা নিজের ক্যান্সারাস কোষগুলিকে ধ্বংস করার যে প্রক্রিয়া, সেটি কার্যকর করতে হলে আমাদের মাথায় রাখতে হবে যে উপবাস যতটা সম্ভব প্রলম্বিত করার চেষ্টা করতে হবে এবং উপবাসটি করতে হবে নিয়ন্ত্রিতভাবে। উপবাসের পরপরই অত্যন্ত ভারী খাবার এবং তৈলাক্ত খাবার দিয়ে অবশ্যই আমাদের পেট ভর্তি করা যাবে না, তাতে করে লাভের থেকে ক্ষতিও বেশি হতে পারে। এবং সবসময় চেষ্টা করতে হবে আমাদের শরীরের উপকারিতা অনুসারে সহজপাচ্য খাবার যাতে আমরা গ্রহণ করতে পারি সেই দিকটিতে। যারা হিন্দু সভ্যতার বা সনাতন দর্শনের প্রতিটি বিষয়কে নানা রকম প্রশ্নবাণে বিদ্ধ করি, তাদেরও মাথায় রাখা উচিত যে কিভাবে এই দর্শনের বা এই সভ্যতার বিষয়গুলি পশ্চিমা বিশ্বে যায় এবং তারা সেই বিষয়গুলিকে নতুন মোড়কে সাজিয়ে আবার আমাদের কাছে উপস্থাপন করে। যাই হোক, যদি কেউ নিজের এই ইমিউনিটি সিস্টেম বা শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে চায় এবং নানা রকমের দুরারোগ্য ব্যাধি থেকেও নিজেকে মুক্ত করতে চায়, যেমন ক্যান্সার, ডিমেনশিয়া, অ্যালজাইমার, নানা রকমের দুরারোগ্য ব্যাধি, তবে আমাদের মাথায় রাখতে হবে যে এই উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং সহায়ক হতে পারে। যদি এই সঠিক নিয়মে আমরা উপবাস পালন করতে পারি বা ব্রত পালন করতে পারি, তবে এতে কোনো সন্দেহই নেই যে তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো দিক হবে। আমাদের যে প্রাচীন প্রথা বা পরম্পরা বা সংস্কার রয়েছে, তার অধিকাংশই আমাদের নানাভাবে নিজেদের উন্নতি করার জন্য। আমি সেগুলিকে কিভাবে গ্রহণ করব সেটি আমার নিজের ব্যাপার। আমি যদি সেটি সঠিক নিয়মে পালন করি, তবে তাতে আমার উপকারী হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি তা না করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের জিহ্বার স্বাদের জন্য বা নিজের পেট পূর্তির জন্য আমি নিজের মতো করে সেই প্রাচীন প্রথাগুলিকে ঘুরিয়ে নিই, তাতে আমার আর উপকার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর তাতে করে লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশিই থাকবে। আর সেই বিষয়েই তাই আমি এটাই বলবো যে আমাদের প্রাচীন প্রথা, আমাদের প্রাচীন দর্শন বা প্রাচীন যে পরম্পরাগুলি রয়েছে, সেটি যদি আমরা ভালো খারাপ এই দিকটি বিবেচনা করে অনুসরণ করতে থাকি, তবে আমরা অত্যন্ত লাভবান হব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।